ব্যাকরণের সাজেশনটা আগে দিচ্ছি। ব্যাকরণের সাজেশনটা আগে নেন, এরপরে আমরা সাহিত্যটা কভার করে দেওয়ার চেষ্টা করব। ব্যাকরণ পড়তে যাই আপনারা প্রথমেই পড়বেন বর্ণমালা। বর্ণমালা এটা খুব ভালো করে পড়বেন। 2 নাম্বার পড়বেন আপনারা সন্ধি। 3 পড়বেন শব্দ প্রকরণ। 4 পড়বেন পদ প্রকরণ। 5 পড়বেন সমাস। 6 পড়বেন উপসর্গ। 7 পড়বেন প্রকৃতি প্রত্যয়। 8 পড়বেন কারক। এই 10টা ব্রাইটাল টপিক ব্যাকরণ থেকে আপনারা পড়বেন খুব বেশি করে। এর মধ্যে প্রকৃতি প্রত্যয়ে শুধু পড়বেন এমসিকিউ। প্রকৃতি প্রত্যয়ে শুধু পড়বেন এমসিকিউ, আর বাকি টপিকগুলো বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। এগুলো ছাড়াও অন্যান্য টপিক থেকেও যে পরীক্ষাতে কোশ্চেন আসবে না তা নয়, ওগুলা থেকেও কোশ্চেন আসবে, তবে ওগুলা ছোট ছোট টপিক, মাঝে মাঝে একটু রিভিশন দিলেই পেয়ে যাবেন। এই 10টা হলো ব্রাইটাল টপিক ব্যাকরণের মধ্যে। এই 10টা পড়ে যাজরা করবেন, পড়ার চেষ্টা করবেন। আমার ভিডিও আছে দেখবেন, পাশাপাশি অন্যান্য কোনো স্যারকেও যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে ভিডিও টিডিও আছে, আপনারা সেগুলো দেখবেন। দেখে মোট কথা এই 10টা টপিক শিখে নেবেন। এছাড়াও যদি আপনাদের পড়তে যায় কোথাও কোনো ঝামেলা হয়, মনে হয় আমাকে শেয়ার করবেন, তাহলে আমার নাম্বারে কল দিবেন অথবা আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো ব্যাকরণের 10টা টপিক। এখানে আপনি আরেকটা টপিক লেস ইম্পর্ট্যান্ট হিসেবে পড়তে পারেন, সেটা হলো ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন এই একটা টপিক, এটা নাম্বার ছাড়া আমরা 2 স্টার দিয়ে দিলাম। এরপরে কিছু অংশ আপনার আছে যেটা মুখস্থ করতে হবে কষ্ট করে, আমি পড়াই নাই বা কোনো টিচার এই পড়ায় নাই, আপনাদেরকে মুখস্থ করতে হবে। এর মধ্যে আপনারা প্রথম টপিক পাবেন শব্দার্থ, যেটা এখন আর বর্তমান পরীক্ষার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, শব্দার্থ। এরপরে পড়বেন আপনারা সমার্থক শব্দ, এটা বেশ গুরুত্বপূর্ণ। তারপরে পড়বেন আপনারা বিপরীতার্থক শব্দ, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপরে পড়বেন আপনারা এক কথায় প্রকাশ। আরেকটা টপিক পড়বেন বাগধারা। এগুলো নাম্বারিংই করে দেয়, এগুলো সব নাম্বারিং। 11, 12, 13, 14, 15, এই 15টা টপিক মোস্ট ইম্পর্টেন্ট মনে করে আপনাকে পড়তে হবে। এছাড়া আপনারা 2 স্টার দিয়ে 2টা টপিক লিখে নেবেন, সেটা হলো একটা ধ্বনির পরিবর্তন, আরেকটা হলো
পারিভাষিক শব্দ। এই দুইটা টপিক আপনারা লেস ইম্পর্ট্যান্ট হিসেবে পড়বেন। তবে পরিভাষা বা পারিভাষিক শব্দ এটা কিন্তু এখন আর বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ, প্রায় বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে। তো এই 17টা টপিক ধরে যদি আপনারা বাংলা ব্যাকরণের প্রিপারেশন নেন, তাহলে বাজারের বর্তমান সময়ের প্রেক্ষাপটে যত ধরনের চাকরির পরীক্ষা আছে আপনারা এখানে এক বা একাধিক মার্কের কোশ্চেন কমন পাবেন। বাংলায় ভালো করার একটা সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। তাহলে এই সিলেবাসটা ধরে ধরে পড়বেন। এছাড়া ছোট ছোট যে টপিকগুলো আছে এগুলো যদি নাও বুঝেন তাহলেও চলবে, এত বুঝ পরামর্শের দরকার নাই। দু এক বেশি এমসিকিউ আসে না, ওগুলো জাস্ট খালি আপনারা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন, তাতেই হয়ে যাবে। এখন তাহলে আমরা একটু ঢুকবো আধুনিক যুগে। আধুনিক যুগ আমরা সবাই জানি এর ব্যাপ্তিকাল 1801 থেকে বর্তমান, এই সময়টাকে বলা হয় আধুনিক যুগের ব্যাপ্তিকাল। যদিও আমরা যোগ বিভাগের মধ্যে দেখাইছিলাম যে 1801 থেকে 1960 পর্যন্ত সময়টাকে বলা হয়েছে আধুনিক যুগের প্রথম পর্ব। 1961 থেকে বর্তমান পর্যন্ত সময়টাকে বলা হয়েছে উত্তর আধুনিক যুগ। তাহলে আমরা এখন যে যুগটাতে আছি এই যুগটা হলো উত্তর আধুনিক যুগ। আচ্ছা, এই আধুনিক যুগে সাধারণত গদ্যের বিকাশ হয়েছিল। গদ্যের বিকাশ অর্থাৎ আমরা যে কথা সাহিত্য বলে যেগুলাকে চিনি, যেমন উপন্যাস, নাটক, গদ্য, প্রবন্ধ, এরপরে প্রহসন, ট্র্যাজেডি, এগুলো সব কথা সাহিত্যের অন্তর্ভুক্ত। এই কথা সাহিত্যের সূত্রপাত বা শুরু হয়েছিল মূলত আধুনিক যুগে। আচ্ছা, আধুনিক যুগ সাধারণত কিছু ক্ষণজন্মা সৃষ্টিশীল মহৎ মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আধুনিক যুগের পদযাত্রা শুরু হয়েছিল। তো প্রথমে এই ক্ষণজন্মা মানুষগুলো গোষ্ঠীবদ্ধ হয়ে সাহিত্য রচনার চেষ্টা করেছিল। গোষ্ঠীবদ্ধ কারণটা হলো তারা সাহিত্য সম্পর্কে এতটা গভীর জ্ঞানী ছিল না, বিধায় তারা কয়েকজনে মিলে মিলে সাহিত্য রচনা করত। যদিও তাদের সাহিত্যের পদযাত্রাটা এইভাবে শুরু হলেও পরবর্তীতে তারা আলাদা আলাদা হয়েই সাহিত্য রচনা করার প্রয়াস পেয়েছেন, তারা সাহস পেয়েছেন আলাদা আলাদাভাবে তারা ব্যক্তিকেন্দ্রিক সাহিত্য রচনা করবে। এভাবে আধুনিক সাহিত্যের পদযাত্রাটা শুরু হয়েছিল। তো আধুনিক যুগে গদ্যের বিকাশে বেশ কয়েকটা প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এর মধ্যে এক নাম্বার বা ফার্স্ট পজিশনে আছে ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা একাডেমি, ইয়াং বেঙ্গল, তারপরে হচ্ছে ওই আপনার শ্রীরামপুর মিশন, এরকম কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো আধুনিক সাহিত্যের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই সব কয়টা প্রতিষ্ঠানের মধ্যে দুইটা প্রতিষ্ঠান আপনাকে জানতেই হবে। দুই প্রতিষ্ঠান সম্পর্কে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে। একটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ আর একটা হলো বাংলা একাডেমি। আসুন আমরা ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে 1800 সালে। এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই ভদ্রলোকের নাম হলো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেস লর্ড ওয়েলেসলি এই ভদ্রলোক এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এই কলেজে 1801 সালে বাংলা বিভাগ চালু করা হয়েছিল এবং এই বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, এই উইলিয়াম কেরি
বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা এবং প্রধান ছিলেন। উইলিয়াম কেরি, যার কাছ থেকে, ইনি কিন্তু একজন ইংরেজ, লর্ড ওয়েলেসলি একজন ইংরেজ। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার নিজের দেশের মানুষদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য এই কলেজটা এখানে প্রতিষ্ঠা করেছিলেন। কারণ ওই সময়ে প্রচুর ইংরেজরা ভারতবর্ষে থাকতো। তো এই ইংরেজদেরকে ইংরেজি শিক্ষাদানের উদ্দেশ্যে কিন্তু এই কলেজটা 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এখানের কিছু বাংলা মানুষদেরকে বাংলাও পড়ানো হবে, তার জন্য 1801 সালে এই কলেজে বাংলা বিভাগ খোলা হয়েছিল। বাংলা বিভাগের প্রধান পণ্ডিত বা বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি মূলত ইংরেজ, তিনি বাংলা শিখেছিলেন এখানকার এক ভদ্রলোকের কাছে, যার নাম হলো রাম বসু। রাম বসু, রাম বসু। এই রাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি, অর্থাৎ কেরি সাহেবের উস্তাদ। এই রাম বসুর কাছেই তিনি বাংলা শিখেছিলেন। তেনার দুইটা বিখ্যাত গ্রন্থ আছে। সর্বপ্রথম তিনি রচনা করেছিলেন কথোপকথন। এই কথোপকথন রচনা করেছিলেন তিনি 1801 সালে। এছাড়াও তিনি আর একটা গ্রন্থ রচনা করেছেন যেটার নাম ইতিহাস মালা, যেটা তিনি 1812 সালে প্রকাশ করেছিলেন। তাহলে এই গ্রন্থটার নাম হলো কথোপকথন। কথোপকথন এই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল 1801 সালে। আরেকটা হলো ইতিহাস মালা। এই ইতিহাস মালা রচনা করেছিলেন, প্রকাশ করেছিলেন 1812 সালে। এই দুইটা গ্রন্থই বাংলা আধুনিক যুগের জন্য বেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। আচ্ছা, এই যুগে, এই ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? আমরা উত্তর দিব মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 4টি মতান্তরে 5টি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এই ভদ্রলোকের নাম কি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই ভদ্রলোক সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছিলেন। কয়টি? 4টি, মতান্তরে 5টি। তাহলে এই কয়টা কথা মনে রাখলেই ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে চলবে। আপনারা দেখবেন ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই বারবার পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে চলে গেল ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজের পরে আপনারা পাবেন বাংলা একাডেমি। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? শেষ মহাপরিচালক কে? প্রথম কোন বিল্ডিংয়ে বাংলা একাডেমির কার্যক্রম শুরু হয়েছিল? কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠাতা হিসেবে কার নাম অগ্রগণ্য? ইত্যাদি ইত্যাদি পড়া আপনাকে পড়তে হবে। চলুন দেখি, বাংলা একাডেমি আসলে প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালের 3 ডিসেম্বর। প্রতিষ্ঠার শুরুতে এটা যেই ভবনে প্রতিষ্ঠিত হয়েছিল, এই ভবনটার নাম ছিল বর্ধমান হাউস। পরবর্তীতে বাংলা একাডেমির জন্য আলাদা ভবন নির্মাণ করা হয়েছিল। তাহলে বর্ধমান হাউসে সর্বপ্রথম বাংলা একাডেমির কার্যক্রম শুরু হয়েছিল। আর এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমাদের এপার বাংলা এবং ওইপার বাংলার বিখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বাংলা একাডেমি প্রতিষ্ঠার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, তাহলে এই প্রতিষ্ঠানের প্রথম মহাপরিচালক, প্রথম সাধারণ সম্পাদক, সর্বশেষ মহাপরিচালক, সর্বশেষ চেয়ারম্যান, সর্বশেষ সভাপতি, এই ব্যাপারগুলো আপনারা জেনে নেবেন। এটা একটু চলমান প্রক্রিয়া আর কি। এই চলমান প্রক্রিয়াটা জেনে নেবেন, তাহলে আপনারা, এটা জিকে অংশে কোশ্চেন হতে পারে, আপনারা জিকে অংশের মধ্যেও 1 নম্বরের কোশ্চেন পেয়ে যেতে পারেন বাংলা একাডেমি থেকে। এরপরে যদি আমরা আধুনিক যুগের প্রথম সাহিত্যিকের দিকে যাই, তাহলে আধুনিক যুগের প্রথম সাহিত্যিক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে মধ্যযুগে পড়ায় ফেলেছি। এ ভদ্রলোকের জন্ম 1812 সাল, মৃত্যু 1859 সাল। এনাকে বলা হয় কবিওয়ালাদের শেষ প্রতিনিধি, এনাকে বলা হয় আধুনিক যুগের প্রথম কবি, এনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। ইনি বাংলা সাহিত্যের পরিবেশ সচেতন কবি। এনার ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু, ইত্যাদি ইত্যাদি পরিচয়। বাংলা সাহিত্যিকদের মধ্যে তিনিই প্রথম সাহিত্যিক যিনি আধুনিক স্ত্রী শিক্ষার গূঢ় বিরোধিতা করেছিলেন। আচ্ছা,
এই ভদ্রলোকের জন্মের মাত্র 2 বছর পরে জন্ম নিয়েছেন আরেক ভদ্রলোক, যার নাম পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র। আচ্ছা, এই পেরিচাঁদ মিত্রর জন্ম হলো 1814 সালে। 1814 সালে। এইভাবেই জন্মসাল অনুযায়ী আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। এই পেরিচাঁদ মিত্রের সাহিত্য জগতে খুব বেশি প্রতিভাবান তিনি ছিলেন তা নয়। খুব বেশি সাহিত্য রচনা করে তিনি সাহিত্য অঙ্গনে বেশ অমর হয়ে আছেন তাও নয়। তবে তিনি আধুনিক যুগের প্রথম সাহিত্যিক হিসেবে বিবেচিত পেরিচাঁদ মিত্রের পরে, ঈশ্বরচন্দ্র গুপ্তের পরে। কারণ এই ভদ্রলোকের হাতেই সর্বপ্রথম বাংলা উপন্যাস সাহিত্য রচিত হয়েছিল এবং তার তিনাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক। তার উপন্যাসের নাম হলো আলালের গড়ের দুলাল। এই আলালের গড়ের দুলাল উপন্যাসটার জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে আছেন। আলালের গড়ের দুলাল উপন্যাসটা প্রকাশিত হয়েছিল 1858 সালে। 1858 সালে। এখানে তিনি কিছু অশুদ্ধ বাংলা ভাষা নিজের মতো করে ব্যবহার করেছিলেন, যেই ভাষাটাকে আবার বলা হয় আলালি ভাষা। তাহলে তিনি যে কথ্য ভাষার ব্যবহার করেছিলেন আলালের গড়ের দুলাল উপন্যাসে, এই ভাষাটাকে কি ভাষা বলা হয়? আলালি ভাষা বলা হয়। এই উপন্যাসের প্রধান চরিত্র বা শ্রেষ্ঠ চরিত্র হলো ঠক চাচা। নাম কি? ঠক চাচা। এই উপন্যাসটি দ্য স্পয়েলড চাইল্ড শিরোনামে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। দ্য স্পয়েলড চাইল্ড শিরোনামে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। তাহলে কোশ্চেন যদি আসে পেরিচাঁদ মিত্র থেকে, আপনারা সাধারণত এই 3-4টা কোশ্চেনই পেয়ে যাবেন। এর বাইরে ওইভাবে কোশ্চেন আসতে দেখা যায় না, কারণ এছাড়া আসলে তার ওইভাবে কোনো অবদানও নাই। পেরিচাঁদ মিত্রের পরে আপনারা আরেকজন সাহিত্যিক পাবেন, যেটার নাম হলো মদন মোহন তর্কালঙ্কার। মদন মোহন তর্কালঙ্কার। এই মদন মোহন তর্কালঙ্কারের জন্ম 1817 সাল, মাত্র 3 বছর পরে জন্ম নিয়েছেন। তো তিনি বাংলা সাহিত্যের আধুনিক যুগে জন্ম নিয়েও বা সাহিত্যের জন্য তেমন কিছুই করে যেতে পারেননি। এ ভদ্রলোক বেশ কয়েকটা সাহিত্য রচনা করেছেন, যেগুলো মোটামুটি শিশু সাহিত্য হিসেবে পরিচিত। তার মধ্যে জনপ্রিয় বেশ কয়েকটা উক্তি আছে। এই উক্তিগুলা যদি আপনারা মনে রাখেন বা জানেন তাহলে এই মদন মোহন তর্কালঙ্কার সম্পর্কে হয়ে যাবে। এর বেশি জানার দরকার নাই। আপনারা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। এই ভদ্রলোক কয়েকটা উক্তি দিয়েছে, যে উক্তিগুলো দীর্ঘদিন 200 বছর পার হয়ে গেল, এখনো আমাদের মনে, হৃদয়ে, প্রাণে জায়গা করে আছে। যেমন সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মরু গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে উক্তিগুলো, এই উক্তিগুলো বেশ কাল জয় করেছে। এগুলো কাল জয়ী উক্তি। এই উক্তিগুলোর জন্যই সাধারণত মদন মোহন তর্কালঙ্কার বিখ্যাত। এই মদন মোহন তর্কালঙ্কারের পরে আসছে অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত সম্পর্কে আপনাদের খুব বেশি পড়া লাগবে না। এরপরে আপনারা পাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেই ভদ্রলোকের জন্ম 1820 সালে, মৃত্যু 1891 সালে। এই ভদ্রলোক সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ এমন একটা বিসিএস পরীক্ষাও নাই যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কোশ্চেন আসে না। ইনি এত গুরুত্বপূর্ণ। ইনি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছেন। কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন এই কোশ্চেনটাও আসে। আচ্ছা, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনার বেশ খ্যাতি আমাদের বাংলা সাহিত্যে রয়েছে। ইনি বাংলা সাহিত্যের গদ্যের জনক বলে বিবেচিত। তাহলে ইনি কিন্তু বাংলা সাহিত্যের গদ্যের জনক। আর বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুর। পেছ লাগাই দেন না, কোশ্চেন হওয়ায় অনেকবারই হয়েছে। ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, আর গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভদ্রলোকের জন্ম আমরা আগেই বলছিলাম 1820 সাল, মৃত্যু 1891 সাল।
তিনি বাংলা গদ্যের জনক। বীরসিংহ, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। মাত্র ১৯ বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজে পড়াকালীন সময়ে বিশেষ এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সেই কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। আর বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন তিনি 1839 সালে। এনাকে বলা হয় বাংলা সাহিত্যের জ্যোতি বা স্যাৎ চিহ্নের জনক, কারণ তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে জ্যোতি বা স্যাৎ চিহ্নের প্রয়োগ করেছিলেন। এবং যে গ্রন্থটার মধ্যে তিনি প্রয়োগ করেছিলেন ওই গ্রন্থটার নাম হলো বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি এটা একটা প্রবন্ধ গ্রন্থ। এটা প্রকাশিত হয়েছিল 1847 সালে। আচ্ছা, এছাড়াও তিনি একটা ব্যাকরণ রচনা করেছেন যেটার নাম ব্যাকরণ কৌমুদী, যেটা 1853 সালে প্রকাশিত হয়েছে। তাছাড়াও তিনি শিশুদের জন্য একটা বই রচনা করেছিলেন বর্ণ পরিচয়, যেটা প্রকাশিত হয়েছিল 1855 সালে। এবং এই বর্ণ পরিচয় বইটা তার ক্লাসিক মর্যাদা পেয়েছিল। বিবিসির জরিপে এ ভদ্রলোক অষ্টম বাঙালি হিসেবে বিবেচিত। অষ্টম বাঙালি হিসেবে বিবেচিত। যাই হোক, তার সম্পর্কে বেশ কয়েকটা তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম। যেই তথ্যগুলো আমি দিয়েছি এগুলো সবই কোনো না কোনো পরীক্ষার মধ্যে কোশ্চেন হয়েছে। এছাড়াও আরো কিছু তথ্য আছে যেগুলো কষ্ট করে আপনাদের পড়ে নিতে হবে। এই ভদ্রলোকের জন্মের মাত্র 4 বছর পরে জন্ম নিয়েছেন বাংলা সাহিত্যের ফার্স্ট পার্সন নামে খ্যাত, যেনাকে আবার ক্ষণজন্মা সাহিত্যিকও বলা হয়ে থাকে, বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্যের কবি, যার নাম মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন 1824 সালে। ইনার ব্যাপারে শুরুতেই আমি বলছিলাম বাংলা সাহিত্যের ফার্স্ট পার্সন নামে খ্যাত। কেন ইনাকে বাংলা সাহিত্যের ফার্স্ট পার্সন বলা হয় আপনি শুনলে মোটামুটি অবাকই হবেন, কারণ তিনি বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা। তিনি বাংলা সাহিত্যে সর্বপ্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা। তিনি বাংলা সাহিত্যে সর্বপ্রথম চতুর্দশপদী কবিতার রচয়িতা। তিনি বাংলা সাহিত্যে সর্বপ্রথম অমিত্র অক্ষের ছন্দের প্রচলন করেন। তিনি সর্বপ্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী রচনা করেন। তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যের সনেটের রচয়িতা, অর্থাৎ তিনি সর্বপ্রথম সনেট রচনা করেন। তিনি বাংলা সাহিত্যের সর্বপ্রথম পত্রকাব্যের জনক। তিনি বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক প্রহসন রচনা করেছেন। বুড়ো শালিকের গাড়েরও একেই কি বলে সভ্যতা ইত্যাদি ইত্যাদি তিনি রচনা করে বাংলা সাহিত্যের সব প্রথম হয়ে বসে আছেন। শুধু তাই নয়, ইনাকে আবার এটাও বলা হয় আধুনিক যুগের প্রথম বিদ্রোহী কবি, কারণ আধুনিকতা নিয়ে তিনি সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন। তিনি বাংলা সাহিত্যে বেশ আলোচনা সমালোচনার জন্মও দিয়েছেন, কারণ এ ভদ্রলোক আমাদের বাংলাদেশের যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1824 সালে। তিনি এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মনে রাখবেন, তিনি জমিদার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জমিদার পরিবারে জন্ম নেওয়ার পরে তার চালচলন, কথাবার্তা, তার লাইফস্টাইল যেন পশ্চিমা জাতির মতো ছিল। তিনি এখানকার আলো বাতাস জল পরিবেশকে স্পর্শ করতেন না। তিনি সাধারণত পশ্চিমা ভাবাদর্শে বড় হয়েছেন। তাই তো তিনি আমাদের ভারত উপমহাদেশের সর্বপ্রথম ব্যক্তি, যিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশে
স্যুট পরেছেন, স্যুট, ছেলেদের থ্রি পিস যেটা, ওই যে ব্লেজার, কোটি এবং প্যান্ট, এক ড্রেস, এই স্যুট পরেছিলেন সর্বপ্রথম এই মাইকেল মধুসূদন দত্ত। তিনি, তাহলে আমাদের আলোচনা চলছিল মাইকেল মধুসূদন দত্তের। ইনার সম্পর্কে আমি কি থইয়া কি কমু, যদি আমি ক্লাস নেই তাহলে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটা ক্লাস নেওয়া দরকার। কারণ ইনি প্রথম সার্থক মহাকাব্য রচনা করেছিলেন। অনেকগুলো কথা আমি তার সম্পর্কে বলেছি, আরো 2-4টা কথা বলি। দেখুন, এ ভদ্রলোক 1839 সালে যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরে কিন্তু তার নামের আগে মাইকেল কথাটা যুক্ত করেছিলেন। আর মাইকেল শব্দের অর্থ হলো কে ঈশ্বরে বিশ্বাসী, উত্তর হলো মাইকেল। কে ঈশ্বরে বিশ্বাসী, এর উত্তর হলো মাইকেল। সেই আলোকে তিনি তার নামের আগে মাইকেল কথাটা যুক্ত করেছিলেন। এই ভদ্রলোক বাংলা ভাষাকে উপেক্ষা করে, বাংলা সাহিত্যকে উপেক্ষা করে তিনি সাধারণত ফ্রান্সের চলে গিয়েছিলেন, ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করবেন সেই প্রত্যাশায়। তিনি সর্বপ্রথম টিবুতি পেন পোয়েম ছদ্মনামে একটা কবিতাও রচনা করেছিলেন, যেটার নাম ক্যাপটিভ লেডি। টিমোথি পেন পোয়েম ছদ্মনামে একটা কবিতা রচনা করেছিলেন, ক্যাপটিভ লেডি। এই কবিতা থেকে তার ইংরেজি সাহিত্য রচনা শুরু হয়েছিল। তবে ইংরেজি ভাষাভাষী মানুষগুলো তার সাহিত্যকে সাদরে গ্রহণ করেনি। শেষ পর্যন্ত কোনো উপায়ান্তর খুঁজে না পেয়ে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কপোতাক্ষ নদ রচনা করেছিলেন, কপোতাক্ষ নদ কবিতা। এবং এই কপোতাক্ষ নদ কবিতার মধ্যে তিনি বোঝাতে চেয়েছিলেন তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যে সাগরদাড়ি গ্রাম, এই সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদীর চলার যে ছন্দ কলকল ধ্বনি, এটা তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসেও ঘুমের ঘরে স্বপ্নে শুনতে পান। তিনি বাংলাদেশ ত্যাগ করে ফ্রান্সে চলে গেলেও এই নদীর স্মৃতি, এই দেশের মাটি জল যেন তার অন্তরে গেঁথে আছে, তিনি যেন কিছুই বলেননি। তিনি কপোতাক্ষ নদীর পানিকে মায়ের স্তনের দুধের সাথে তুলনা করেছেন, ইত্যাদি ইত্যাদি কথা তিনি তার এই কাব্যে বলেছিলেন। তো বলার পরে এই কাব্য নিয়ে গবেষণা করে বাঙালি সাহিত্য বিশারদরা মনে মনে ভাবলেন যে মাইকেল মধুসূদন দত্ত তার ভুল বুঝতে পেরেছে। তিনি সাধারণত বাংলাদেশে ফিরে আসতে চান, বাংলা ভাষাকে ভালোবাসতে চান, আঁকড়ে ধরতে চান, বাংলা সাহিত্য নিয়ে তিনি কাজ করতে চান। শেষ পর্যন্ত বাঙালি সাহিত্যিকরা সাহিত্যাঙ্গনে তাকে সাদর সম্ভাষণ জানায়। তিনি ফ্রান্সের ভার্সাই নগরী থেকে ফিরে এসে বাংলা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং সেই সময় তিনি সর্বপ্রথম তার সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্যটা রচনা করে ফেলেন, যেটা প্রকাশিত হয় 1861 সালে। এবং এই কাব্যের কাহিনী পানিপথের তৃতীয় যুদ্ধ, 2 দিন 3 রাত্রের কাহিনী। এখানে স্বর্গ আছে 9টি। এই কাব্যের নায়ক হলো মেঘনাদ, কাব্যের নায়ক হলো মেঘনাদ। তবে অনেকে কিন্তু এর এই কাব্যের নায়ক হিসেবে আরেকটা কি জানি আছে, রাবণকে বলে থাকে। এই কাব্যের নায়ক মেঘনাদ, আরেকটা কি জানি বলে গেলাম দিয়ে। তাহলে যদি কোশ্চেন আসে পড়ে যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের নায়ককে, এই কাব্যটি বীর রসের কাব্য, এই কাব্যটি বীর রসের কাব্য। এর কাহিনী হচ্ছে রামায়ণ থেকে নেওয়া। মেঘনাদবধ কাব্যের নায়ককে, এই ব্যাপারে একটু মতবিরোধ আছে। অনেকে বলে থাকেন এই কাব্যের নায়ক হচ্ছে মেঘনাদ, আবার কেউ কেউ বলে থাকেন এই কাব্যের নায়ক রাবণ। তবে রাবণের ব্যাপারে মাইকেল মধুসূদন দত্ত নিজেই বলে গেছে এই কাব্যের নায়ক রাবণ। যদি কোশ্চেন আসে যে কাব্যের নায়ককে, তাহলে আমরা রাবণ আনসার করব। যদি রাবণ না থাকে সেক্ষেত্রে আমরা মেঘনাদ আনসার করার চেষ্টা করব। এই কাব্য সম্পর্কে অনেক ভুলভাল তথ্য এখনো আছে। কেউ কেউ এই কাব্য পড়তে যায় বলেছেন যে এটা বীর রসের কাব্য। দেখুন, বীর রসের কাব্য আসলে এটা না। এখন আবার অনেক পণ্ডিতেরাই গবেষণা করে বলছেন এটা একটা করুণ রসের কাব্য। আমারও মনে হয় এটা একটা করুণ রসের কাব্য। কারণটা হচ্ছে যে এই কাব্যটা শুরুই হয়েছিল মূলত
মেঘনাদের ভাই বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে কাব্যটা শুরু হয়েছে। তাহলে একটা হাহাকার যন্ত্রণা, পুত্রহারা শোক, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে কাব্যটা শুরু হয়েছে। সারা কাব্য জুড়ে মেঘনাদ বীরত্ব দেখাইছে, রাজত্ব করেছে, করার পরে শেষ পর্যন্ত যায় হেরা দেখা যায় এই কাব্যের শেষ পর্বে আবার মেঘনাদ মারা যায়। তাহলে একটা কাব্য তখনই বীররসের কাব্য হবে যখন নায়ক সব কিছুকে উপেক্ষা করে নায়কেরই জয় হবে, তখন সেটাকে বলা হবে বীররসের কাব্য। তাহলে এই কাব্যটা শুরু হলো মৃত্যু দিয়া, শেষও হলো মৃত্যু দিয়া, একটা হাহাকার যন্ত্রণা, হারানোর বেদনা দিয়া, তাহলে এটা বীররসের কাব্য হতে পারে না। অনেকের বক্তব্য এরকম। তবে যদি পরীক্ষাতে কোশ্চেন আসে, আমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করব এটা বীররসের কাব্য। যদি অপশনে বীররস না থাকে সেক্ষেত্রে আপনারা উত্তর দিবেন করুণ রসের কাব্য। এই কাব্যটা কোন ছন্দে রচিত? এই কাব্যটা অবশ্যই মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এরপরে আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তের মাত্র 14 বছর পরে যায় জন্ম নিলেন আরেক ভদ্রলোক, যার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র। এই ভদ্রলোকের জন্ম হলো 1838 সাল। 1838 সাল। আচ্ছা, এনাকে বলা হয় বাংলা সাহিত্যের উপন্যাসের জনক, কেউ কেউ আবার এনাকে বাংলা সাহিত্যের জনক বলেও বিবেচনা করেছেন। এই ভদ্রলোক মূলত উপন্যাস সাহিত্যের জন্য বিখ্যাত। তাছাড়া তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগের সূচনাকারী বা রোমান্টিক ডায়লগের স্রষ্টা। তিনি কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে বাংলা সাহিত্যের সর্বপ্রথম রোমান্টিক ডায়লগটা দিয়েছিলেন। সেই ডায়লগটা হলো পথিক তুমি কি পথ হারিয়েছ। এটাই বাংলা সাহিত্যের রোমান্টিক ডায়লগ। এছাড়াও তিনি আরও একটা গুরুত্বপূর্ণ উক্তি দিয়েছিলেন তার ওই উপন্যাসেই, তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একই বক্তব্যের আলোকে 3টা উপন্যাস আছে যেটাকে বলা হয় ত্রয়ী উপন্যাস। এই ত্রয়ী উপন্যাস 3টা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা হলো সীতা দেবীর আনন্দ, সীতা দেবীর আনন্দ, সীতা দেবীর আনন্দ, সীতা থেকে সীতারাম, দেবী থেকে দেবী চৌধুরানী, আনন্দ থেকে আনন্দমঠ। এই 3টা উপন্যাসকে একত্রে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস। ইনি কিন্তু বাংলা সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষদের একজন, বাংলা সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষদের একজন, অর্থাৎ বা সাহিত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি কয়টা উপন্যাস রচনা করেছেন? এটা পরীক্ষার মধ্যে অনেকবার আসে। তিনি 14টি উপন্যাস রচনা করেছেন। তার আরেকটা আছে ইংরেজি উপন্যাস দ্য রাজমোহনস ওয়াইফস। এই উপন্যাসটি সহ তিনি 15টি উপন্যাস রচনা করেছেন। 15টি উপন্যাস রচনা করেছেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই ভদ্রলোক সম্পর্কে আপনারা একটু জানবেন। এরপরে আপনারা যে বড় সাহিত্যিক হিসেবে যাকে পাবেন, এই ভদ্রলোকের নাম হলো মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন। এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন 1848 সালে। 1848 সালে। এই ভদ্রলোক বেশ জনপ্রিয় হয়েছেন তার একটা উপন্যাসের জন্য, যেটার নাম বিষাদ সিন্ধু উপন্যাস। এই বিষাদ সিন্ধু মূলত 3 পর্বের উপন্যাস। এটাকে বলা হয় বাংলা সাহিত্যের গদ্য মহাকাব্য। এই 3টা পর্বের একটার নাম হলো মহরম পর্ব, একটা উদ্ধার পর্ব, আর একটা নাম এজিদ পদ পর্ব। প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল 1885, দ্বিতীয় পর্ব 1887, তৃতীয় পর্ব 1890। এই 3টা পর্ব একত্রে বিষাদ সিন্ধু নামে প্রকাশিত হয়েছিল 1891 সালে। এই উপন্যাসটার জন্য তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। আপনারা সাধারণত মীর মোশাররফ পড়তে যায় এই উপন্যাসটা পড়বেন। তার আত্মজীবনীর নাম আছে গাজী মিয়ার বস্তানি। এটা পরীক্ষার মধ্যে কোশ্চেন আসতে দেখা যায়। তাহলে এই কয়েকটা কথা আপনারা পড়বেন, এছাড়া গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো একটু জেনে নেবেন, তাহলেই চলবে। এই ভদ্রলোকের পরে আপনারা যায় পাবেন বাংলা সাহিত্যের বিশ্ব সাহিত্যিক, যার নাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। এই ভদ্রলোক সম্পর্কে আমি কোনটা থইয়া কোনটা কমু, আপনারা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। এই ভদ্রলোক সম্পর্কে প্রচুর জানার চেষ্টা করবেন। হ্যাঁ, এই ভদ্রলোক সম্পর্কে প্রচুর জানার চেষ্টা করবেন, কারণ ইনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই এই ভদ্রলোক সম্পর্কে প্রচুর জানতে হবে। তিনি এত বেশি রচনা করেছেন যে তার কোনটা থয়ে আমি কোনটা কব। তিনি মূলত 56টি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। 56টি কাব্যগ্রন্থ। তিনি 29টি নাটক রচনা করেছেন। 29টি নাটক। ভদ্রলোক 12টি মতান্তরে 13টি উপন্যাস রচনা করেছেন। 12 মতান্তরে 13টি উপন্যাস রচনা করেছেন। এছাড়া 2000-এর বেশি তিনি
গান রচনা করেছিলেন। 195টি মতান্তরে 200টি প্লাস তিনি ছোট গল্প রচনা করেছেন। 195টি মতান্তরে 200 প্লাস তিনি ছোট গল্প রচনা করেছেন। তাহলে এই ভদ্রলোক থয়ে আপনি কি থয়ে কি পড়াবেন? আচ্ছা, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1813 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। আমরা সবাই জানি, এখানে একটু ঝামেলা হতে পারে, আমি একটু ব্যাখ্যা দিয়ে যাই। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি আসলে নোবেল পুরস্কার পান নাই, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সংস অফারিংস এই গ্রন্থটার জন্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1910 সালে, 1910 সালে, আর সংস অফারিংস গ্রন্থটা প্রকাশিত হয়েছিল 1912 সালে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে 157টি কবিতা ছিল। এই 157টি কবিতা থেকে তিনি 51টি কবিতা নিয়েছিলেন, 51টি কবিতা। তার আরো অন্যান্য কাব্যগ্রন্থ থেকে তিনি আরো 52টি কবিতা নিয়ে 103টি কবিতার একটা ইংরেজি সংস্করণ তিনি প্রকাশ করেছিলেন, যেটার নামই মূলত সংস অফারিংস। এই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল ইংল্যান্ডের লন্ডন থেকে 1912 সালে। এই গ্রন্থটার জন্যই তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে তিনি নোবেল পুরস্কার আসলে গীতাঞ্জলির জন্য পাননি, পেয়েছিলেন সংস অফারিংস এই গ্রন্থের জন্য। একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দিয়েছেন কে? না, এই ভদ্রলোকের নাম হলো ভুলে গেলাম, ভদ্রলোকের নাম হলো কি? আচ্ছা, বলে গেছি। এনাকে বিশ্বকবি যে উপাধি দিয়েছিলেন এই নামটাও বেশ গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। তার চৈনিক নাম কি? কোনো একটা পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটাও আসছিল, রবীন্দ্রনাথের চৈনিক নাম কি? রবীন্দ্রনাথের চৈনিক নাম হচ্ছে চুচেনতান। চুচেনতান, এটা হচ্ছে তার চৈনিক নাম। তিনি সর্বপ্রথম কবে ঢাকায় এসেছিলেন এটাও কোশ্চেন হয়েছে। তিনি ঢাকায় কতবার এসেছিলেন তাও কোশ্চেন হয়েছে। তার জমিদারি কোথায় ছিল ভারতের, বাংলাদেশের, সেখানেও অনেকবার কোশ্চেন হয়েছে। এই কোশ্চেনগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। প্রায় আমাদের বইয়ে 280 প্লাস এমসিকিউ দেয়া আছে রবীন্দ্রনাথ সম্পর্কে। আচ্ছা, রবীন্দ্রনাথের পরে আপনারা যে সাহিত্যিকটা পড়বেন একটু নজর দিয়ে, এই ভদ্রলোকের নাম হলো প্রমোদ চৌধুরী, যেটাকে আমরা প্রথম চৌধুরী নামে চিনতাম। এই প্রমোদ চৌধুরীর বিখ্যাত উক্তি আছে, এই উক্তিগুলোর জন্য তিনি বেশ জনপ্রিয়। এছাড়াও প্রমোদ চৌধুরী সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন 1868 সালে। আর আরো মজার কথা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের এই বোন জামান ছিলেন এই প্রমোদ চৌধুরী। তিনি সবুজ পত্র পত্রিকা সম্পাদক ছিলেন, যে পত্রিকাটা 1914 সালে প্রকাশিত হয়েছিল। এছাড়াও প্রমোদ চৌধুরীকে বলা হয় বাংলা ভাষার প্রমিত রীতির জনক বা প্রমিত রীতির প্রবর্তক, অর্থাৎ চলিত রীতির প্রবর্তক ছিল এই প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর পরে আপনারা আরেকজন সাহিত্যিক পাবেন, যেটাকে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে সহজ গদ্যশিল্পী বা কথা সাহিত্যিক, যার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি অনিলা দেবী ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। এই ভদ্রলোকের জন্ম 1876 সালে। তিনি সাধারণত উপন্যাস সাহিত্যের জন্য বেশ জনপ্রিয় হয়েছিলেন, যেমন তার দেবদাস উপন্যাস, শ্রীকান্ত উপন্যাস, নারীর চরিত্র, নারীর মূল্য, তারপরে মেজ দিদি, বড় দিদি ইত্যাদি ইত্যাদি উপন্যাস তিনি রচনা করেছেন। এই যে অনিলা দেবী ছদ্মনামে তিনি রচনা করতেন, এই অনিলা দেবীও কিন্তু ছিলেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বোন। বড় বোনের নাম ছিল অনিলা দেবী, আর এই অনিলা দেবী ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করেছেন। তাহলে এই ভদ্রলোক সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করবেন, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা মোটামুটি 2 যুগ পাড়ি দিব। 2 যুগ পাড়ি দিয়ে আমরা চলে যাব একেবারে 1899 সালে। 1899 সালে এক জোড়া সাহিত্যিকের জন্ম হয়েছে। একজন হলো নজরুল, আরেকজন হলো জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, এই জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল, এরা দুইজনই জন্মগ্রহণ করেছেন 1899 সালে। তার মধ্যে নজরুল বিদ্রোহী কবি, জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। এনার নায়িকার নাম বনলতা সেন, তিনি আবার আসিবেন ফিরে এই কামনা ব্যক্ত করেছেন।
কারণ তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিলেন, তাই তারা পরজন্মে বিশ্বাসী, তাই এই ধরনের কথা তিনি বলে গিয়েছেন। এবং তিনি বাংলার রূপ বর্ণনায় ব্যস্ত ছিলেন, তাই তাকে বলা হয় রূপসী বাংলার কবি। এ ভদ্রলোকের মাও একজন কবি ছিলেন, যিনার নাম কুসুম কুমারী দাস, আর ইনি কলকাতায় একটা টার্ম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, এই জীবনানন্দ দাশ। তাহলে টার্ম কি স্যার? ওই যে ছোট ট্রেন ট্রেন লাইন দিয়ে দেখবেন অনেক সময় কিছু ছোট গাড়ি চলে, যেটাকে ওই সময় ট্রাম বলা হতো। এই গাড়ির সাথে ধাক্কা লেগে ভদ্রলোক মারা গিয়েছিলেন। এরপরে নজরুল, ওনার তো কৃতিত্বের অভাব নাই, কারণ উনি তার 5টা কাব্য নিষিদ্ধ হয়েছে। তিনি ইংরেজ সরকারের আমলে কারাবরণ করেছিলেন। তিনি ইংরেজ সরকারকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য কত কি নাই করেছেন। শেষ পর্যন্ত আবার দেখা গেছে তিনি ইংরেজ সরকারের আমলে ইংরেজ সরকারের আন্ডারে তিনি হাবিলদার পদে চাকরিও করেছিলেন। হাবিলদার পদ থেকে তিনি উন্নীত হতে হতে তিনি সৈনিক হিসেবে উন্নীত হয়েছিলেন। এজন্য যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সৈনিক কবি হিসেবে খ্যাত কে, সেক্ষেত্রে উত্তর দিতে হবে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, সেটাও কাজী নজরুল ইসলাম। যদিও বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম না, প্রথম বিদ্রোহী কবি হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কারণ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির জন্ম ছিল 1880 সালে। এই ভদ্রলোক 1900 সালে একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেটার নাম অনল প্রবাহ। আর এই অনল প্রবাহ কাব্যগ্রন্থটা ইংরেজ সরকারের বিরুদ্ধাচরণ করেছিল বিদায় ইংরেজ সরকার এই কাব্যটাকে বাজার থেকে প্রত্যাহার করেছিলেন এবং এই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। সেখানে তিনি 6 মাস জেলও খেটেছিলেন। যার কারণে যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, যদি অপশনে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি থাকে, তাহলে আপনাদের ওইটাই মার্ক করতে হবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কাজী নজরুল ইসলাম মার্ক করবেন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর থেকে তিনি বিদ্রোহী কবি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল 1922 সালে। কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এটা কোন কাব্যের কবিতা? এটা হলো তার অগ্নিবীণা কাব্যের কবিতা, না? আচ্ছা, এই কাব্যের প্রথম কবিতা কোনটা ছিল? প্রথম কবিতা ছিল প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতাটার নাম ছিল বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো মুক্তি। মুক্তি। তিনি সর্বপ্রথম তার কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়েছিল? সর্বপ্রথম তার যে গ্রন্থটি বাজেয়াপ্ত হয়েছিল সেটার নাম হলো যোগবাণী। যোগবাণী। যাই হোক, আমি বেশ কয়েকটা কথা বলে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আপনারা কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক জানবেন। এরপরে 1903 সালে জন্ম নিয়েছেন। 1903 সালে জন্ম নিয়েছেন আমাদের বাংলা সাহিত্যের প্রথম পল্লী কবি জসিমউদ্দিন। বাংলা সাহিত্যে কিন্তু পল্লী কবি 2 জন, আরেকজন পল্লী কবি আছে যিনি 1906 সালে জন্মগ্রহণ করেছেন, যার নাম বন্দে আলী মিয়া। বন্দে আলী মিয়া। বাংলা সাহিত্যের তাহলে পল্লী কবি কয়জন? 2 জন, একজন জসিমউদ্দিন আর একজন বন্দে আলী মিয়া। তো এই জসিমউদ্দিন সম্পর্কে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন রাখালি কাব্যগ্রন্থের জন্য। এছাড়াও তিনি নকশিকাতার মাঠ রচনা করেছিলেন ময়মনসিংহের গফরগাঁও অঞ্চলকে কেন্দ্র করে। এই 2টা কাব্যগ্রন্থের জন্য তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। আচ্ছা, তাহলে এই পল্লীকবি জসিমউদ্দিন সম্পর্কে আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা একটু 5 বছর আগায়া যায় আমরা যাব 1908 সালে আরেকজন কবির জন্ম হয়েছিল, যার নাম মানিক বন্দ্যোপাধ্যায়। খুব বেশি পড়াশোনা করা লাগবে না, এমসিকিউ গুলো পড়ে নিলেই চলবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মের মাত্র 9 বছর পরে 1917 সালে জন্ম নিয়েছিলেন আরেকজন কবি, যার নাম সৈয়দ আলী আহসান। এরা পিএসসি মনোনীত কবি, তবে পরীক্ষাতেও আহামরি তেমন কোনো কোশ্চেন আসতে দেখা যায় না। এই সৈয়দ আলী আহসানই কিন্তু সোনার বাংলার ইংরেজি অনুবাদক, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করেছিলেন এই সৈয়দ আলী আহসান। এছাড়া আপনারা এর 1 বছর পরে পাবেন আরেকজন সাহিত্যিক, যার নাম ফররুক আহমেদ, ইসলামী রেনেসার কবি নামে খ্যাত। তিনি 7 সাগরের মাঝি কাব্যগ্রন্থের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ভদ্রলোকের জন্ম হলো 1918 সাল। তাহলে আমরা 1918 সাল পর্যন্ত চলে গেলাম।
1918 সালের পরে আরেকজন ভদ্রলোকের জন্ম, যে ভদ্রলোকটার নাম হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনার লেখা লাল সালু উপন্যাস কিন্তু এখন ইন্টারমিডিয়েটের জন্য পাঠ্য, লাল সালু উপন্যাস। এছাড়াও বহিপীর উপন্যাস আছে, যেটা বহিপীর, হ্যাঁ, এটা আবার নবম দশমের জন্য পাঠ্য। তাহলে এই ভদ্রলোক সম্পর্কে আপনার কিছুটা হলেও জানা দরকার, যিনি ইন্টারমিডিয়েটের বোর্ড বই এবং নবম দশম শ্রেণীর বোর্ড বই, দুইটা বোর্ড বইয়ে স্থান পেয়েছে, যার নাম সৈয়দ আলী হাসান, সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ এই ভদ্রলোকের জন্ম 1822 সালে। এই সম্পর্কে একটু জেনে নেবেন। এছাড়াও তার উপন্যাস আছে কাদো নদী কাদো, এটি বেশ গুরুত্বপূর্ণ। এই ভদ্রলোকের মাত্র 3 বছর পরে 1925 সালে জন্ম নিয়েছেন। আপনারা যে নবম দশম শ্রেণীর বোর্ড বইটা পড়েছেন, যে বোর্ড বইটা পড়ে এসএসসি পাস করে আসছিলেন, নবম দশম শ্রেণীর বোর্ড বই ব্যাকরণ হিসেবে, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এই বইটা রচনা করেছিলেন মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী, যিনি 1971 সালে নিখোঁজ হয়েছিলেন। এছাড়াও তিনি 1000 বছরের ধরে উপন্যাস রচনা করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ভদ্রলোক সম্পর্কে কিছু জানার চেষ্টা করবেন। এরপরে 1926 সালে জন্ম নিয়েছেন বাংলা সাহিত্যের কিশোর কবি নামে খ্যাত সুকান্ত ভট্টাচার্য। তিনি রানার কবিতা এবং 18 বছর বয়স কবিতার জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মাত্র 20 বছর 9 মাস বয়সেই তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন এই ভদ্রলোকের জন্মের মাত্র 3 বছর পরে বাংলা সাহিত্যের মজলুম আদিব বা নির্যাতিত লেখক ছদ্মনামে যিনি রচনা করতেন, এই ভদ্রলোকের জন্ম, যার নাম শামসুর রহমান। স্বাধীনতা তুমি, সখিনা বিবির কপাল বাংলো ইত্যাদি ইত্যাদি কাব্য রচনা করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি মূলত স্বাধীনতা নিয়ে কবিতা রচনা করেছিলেন, যার কাব্যগ্রন্থের সংখ্যা 65টি। সবচেয়ে বেশি কাব্যগ্রন্থ রচনা করেছেন বাংলা সাহিত্যে এই ভদ্রলোক। এই ভদ্রলোকের জন্মের মাত্র 6 বছর পরে 1936 সাল, এই 1936 সালে জন্ম নিয়েছেন এক জোড়া সাহিত্যিক, যার নাম জহির রায়হান। সরি, আমি তো মনির চৌধুরীর মধ্যে একটা ভুল ইনফরমেশন দিয়ে আসছি। মনির চৌধুরী আসলে 1000 বছর ধরে উপন্যাস রচনা করেন নাই। মনির চৌধুরী রচনা করেছেন কবর নাটক মনির চৌধুরীর। আর এই জহির রায়হান রচনা করেছিলেন 1000 বছর ধরে উপন্যাস। 1000 বছর ধরে উপন্যাসটা আমাদের নবম দশম শ্রেণীতে পাঠ্য ছিল, আমরা পড়ে আসছি, এখন নাই। জহির রায়হান এবং একই সাথে আরেকজন ভদ্রলোকের জন্ম, যার নাম হলো আল মাহমুদ, যিনি তার সোনালী কাব্যগ্রন্থের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপরে 1935 সালে একজন ভদ্রলোক জন্ম নিয়েছে, একটু মিস্টেক হয়ে গেল আমাদের, 1935 সালে জন্ম নিয়েছেন সৈয়দ শামসুল হক। এই সৈয়দ শামসুল হক মারা গেছেন 2016 সালে। কবির ইচ্ছা ছিল তিনি মারা যাওয়ার পরে যেন তাকে কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠেই দাফন করে, তাই তার শেষ ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠে তাকে দাফন করা হয়েছে। এনাকে আবার বলা হয় বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক। ওই যে পায়ের আওয়াজ পাওয়া যায়, নিরন্তর ঘণ্টাধ্বনি ইত্যাদি ইত্যাদি উপন্যাস রচনা করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক বা উপন্যাস রচনা করেছেন খুব বেশি। এই ভদ্রলোকদের জন্মের মাত্র 8-9 বছর পরে বাংলা সাহিত্যের কবিদের কবি নামে খ্যাত এই ভদ্রলোকের জন্ম। এই ভদ্রলোক এখনো মারা যায়নি। তার নাম হলো নির্মলেন্দু গুণ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটা রচনা করার জন্যই তিনি মূলত কবিদের কবি নামে খ্যাত হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। কারণ এই কবিতার মধ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপট বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এর জন্মের মাত্র 3 বছর পরে বাংলা সাহিত্যের সবচেয়ে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন যে ভদ্রলোক, এই ভদ্রলোকের জন্ম, যার নাম ছিল হুমায়ুন আহমেদ। তিনি 1948 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই হুমায়ুন আহমদ সম্পর্কে আপনারা এত বেশি, উনি যদিও অনেক কিছু লিখে গেছেন, তবে এত বেশি আহামরি কোশ্চেন আসতে দেখা যায় না। আপনারা গুটি কয়েক এমসিকিউ পাবেন, পড়ে নেবেন, তাইলেই চলবে। এটা ছিল আমাদের আধুনিক যুগের সাহিত্যিক সম্পর্কে আলোচনা। এরপরে আপনারা পাবেন নারী সাহিত্যিক। দেখুন, 5 জন নারী সাহিত্যিক আপনাদের পড়তে হবে। নাম্বার 1 বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই ভদ্রলোক সম্পর্কে পড়বেন। 2 নম্বরে পড়বেন আপনারা সুফিয়া কামাল, যিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নারী সাহিত্যিক হিসেবে খ্যাত। সুফিয়া কামাল, যার জন্ম 1911 সালে। এরপরে আপনারা 3 নম্বর নারী সাহিত্যিক হিসেবে পড়বেন ডক্টর নীলিমা ইব্রাহিম, যিনি 20 শতকের মেয়ে উপন্যাসের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 4 নম্বরে পড়বেন আপনারা শহীদ জননী জাহানারা ইমাম,
শহীদ জননী জাহানারা ইমাম সম্পর্কে আপনার পড়তে হবে। এরপরে 5 নম্বরে আপনারা পড়বেন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলা একাডেমির সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর সেলিনা হোসেন। এখনো ভদ্র মহোদয়া জীবিত আছেন। এই ডক্টর সেলিনা হোসেন সম্পর্কে আপনাদের একটু জানা লাগবে। এই 5 জন নারী সাহিত্যিক আপনাকে 100% পড়তে হবে। এই ছিল আমাদের আধুনিক যুগের সাহিত্যিকদের তালিকা। এরপরে আপনাদেরকে আরো কয়েকটা সাহিত্য পড়তে হবে। এর মধ্যে পড়তে হবে আপনাদের ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, ভাষা আন্দোলন ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য আপনাকে পড়তে হবে। এরপরে আপনাকে পড়তে হবে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। এরপরে আপনাদেরকে পড়তে হবে কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ উক্তি, কবিদের গুরুত্বপূর্ণ উক্তি। গুরুত্বপূর্ণ উক্তি। তারপরে আপনাদের পড়তে হবে কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি, ছদ্মনাম এবং উপাধি দুইটা কিন্তু আলাদা আলাদা, অবশ্যই দুইটা আলাদা আলাদা করে পড়তে হবে। আমাদের বইয়ে আলাদা আলাদা করে দেয়া আছে ছদ্মনাম ও উপাধি, এটা পড়তে হবে। এরপরে আপনাদের পড়তে হবে বাংলা সাহিত্যের পত্র পত্রিকার ইতিহাস, পত্র পত্রিকার ইতিহাস, ইতিহাস। এই কয়েকটা ব্যাপার নিয়ে আপনারা একটু গবেষণা করুন, অবশ্যই বাংলায় ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের আসলে সাহিত্যের জন্য এত বেশি ক্লাস বরাদ্দ নাই। যে কয়টা ক্লাস আমার বরাদ্দ ছিল আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ তথ্যমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করলাম। আর এখানে যদি কারো কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি ওই যে আগেই বলেছিলাম আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি ভাই আপনাদেরকে বাংলা পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম। আমি আমার এই স্বল্প ক্লাসের মধ্যে যতটুকু পারছি পড়াইছি। তবে এই কয়টা ক্লাসই একেবারে এই বাংলার জন্য যথেষ্ট নয়, কারণ বাংলা অনেক বড় একটা সাবজেক্ট, বিশাল সাবজেক্ট, দীর্ঘদিন ধরে পড়াতে হয়। তবে আমরা যতটুকু সময় পাইছি এর মধ্যে চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটা বাংলা উপহার দেওয়ার। যদি আমার কথায় বা আচরণে, আমার লেকচারে কেউ যদি কখনো মন খারাপ করে থাকেন, তাহলে আমি এজ এ আপনাদের শিক্ষা গুরু বা টিচার হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা ক্ষমা করে দিবেন। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ জাতি সহ বাবা মায়ের খেদমত করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।